অনলাইন ক্লাস দেখছো সবাইকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা নিয়মিত তোমাদের পড়ালেখার কার্যক্রম চালিয়ে যাচ্ছ। আমরাও তোমাদের দোয়ায় ভালো আছি। আমাদের স্কুলের সার্বিক কার্যক্রম এক নাগারে চলছে। তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে এবং নিরাপদ থেকে স্বাস্থ্যবিধি মেনে তোমরা লেখাপড়া চালিয়ে যাও। আর পড়ালেখার ব্যাপারটা হইতেছে তোমরা পড়ালেখার একটা ধারাবাহিক একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া যদি তোমরা গ্যাপ দেওয়া ফেলো বা এই প্রক্রিয়াটা যদি তোমরা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে না পারো তাহলে তোমরাও পরবর্তীতে অনেক চাপে পড়ে যাবে। আজকে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর একটা গ্রামাটিক্যাল পার্টস নিয়ে। এটা হচ্ছে তোমার কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স তোমার 7 নং এ আসে ইংলিশ সেকেন্ড পেপারে এবং এটার ভিতরে পাঁচটি নম্বর থাকে, 5টা বাক্য দেওয়া থাকে, অর্ধেক দেওয়া থাকে। তোমার এই বাক্যটা পুরোটা কি করতে হবে? কমপ্লিট করতে হবে। আর এই বাক্যটা পুরাটা তুলে লিখতে হবে। যখনই পরীক্ষা আনসার করবা শুধু আনসার লিখলে হবে না, পুরো বাক্যটা তুলে অর্ধেকটা দেওয়া থাকে ওইটা তুলতে হবে, পরে তোমার বাকি বাক্যটা কি করতে হবে? কমপ্লিট করতে হবে। আর একটা হইলেই তুমি 1 নাম্বার পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা চলো শুরু করি। আমরা কমপ্লিটিং সেন্টেন্স করব। কমপ্লিটিং সেন্টেন্স করার সময় আমাদের 3টা পার্টের উপর লক্ষ্য রাখতে হবে। কিছু রুলস গুলো আমাদেরকে জানতে হবে। এই রুলস গুলা না শিখলে আমাদের গ্রামাটিক্যালি বাক্যগুলা কারেক্ট হবে না। আর কিছু আছে যেগুলো কোনো রুলসে পড়বে না, নরমালি সচরাচর এটার সাথে মিনিং, টেন্স এবং পার্সন অনুযায়ী মানে অর্থ সংগতি অনুযায়ী কি করতে হবে। আর কিছু আছে প্রভার্বস মানে প্রবাদ বাক্য, এগুলা তোমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। তাহলে চলো আমরা এটা আরেকবার রিভাইজ করি। প্রথমে কিছু রুলস আছে, তোমাদের খুব বেশি রুলস লাগবে না, 8-10টা রুলস করলে এটা হয়ে যাবে। আর কিছু আছে অর্থের সাথে মিলিয়ে মিনিং অসহ করতে হবে, অর্থ সংগতি রক্ষা করে করতে হবে। আর কিছু আছে প্রভাব বা প্রবাদ বাক্য, এটা তোমাদের কি মুখস্থ রাখতে হবে, এই প্রবাদগুলো যাতে তোমরা পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা প্রথমে কয়েকটা রুলস করি। কয়েকটা রুলস করলে তোমাদের এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে এবং তোমরা খুব সহজে এই ব্যাপারটা সম্পর্কে আয়ত্ত করতে পারবে। আর এই ক্লাসটা যদি তোমরা একটু ভালো করে করো তাহলে তোমাদের এটা নিয়ে আর পরবর্তীতে ঝামেলা হবে না। তোমাদের এইচএসসি পরীক্ষা বা ইন্টারমিডিয়েট পরীক্ষা ওইটাতে 10টা কমপ্লিটিং সেন্টেন্স আসে এবং এসএসসি পরীক্ষায় 5টা আসে, যেটা 7 নং এ আসে ইংলিশ সেকেন্ড পেপারে, 5টায় 5 নং থাকে। তাহলে চলো আমরা শুরু করি। দেখো প্রথমটাতে আমরা কি করছি, একটা রুলস দেখো, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, এডিক্টেড টু, এডিক্টেড টু, ডিভোটেড টু, প্রিফার টু, ক্যান নট হেল্প, উড ইউ মাইন্ড, এগুলা থাকলে তোমাদের এখানে কোনো অক্সিলারি ভার্ব যোগ হবে না, ডাইরেক্ট ভার্বের সাথে কি হয়ে যাবে? আইএনজি যোগ হয়ে যাবে। এগুলা থাকলে ভার্বের সাথে ডাইরেক্ট আইএনজি যোগ হয়ে যাবে, কোনো অক্সিলারি ভার্ব দেওয়ার প্রয়োজন নাই। যেমন আমরা एग्जांपल দেখি, উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড যদি কিছু মনে না করেন, এর অর্থ হচ্ছে যদি কিছু মনে না করেন। যেরকম যদি দিতে পারি, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। এখানে তোমরা লক্ষ্য করো যে এখানে আমরা উড ইউ মাইন্ডের পরে কোনো সাবজেক্ট না বসে ডাইরেক্ট ভার্ব প্লাস আইএনজি হয়ে গেছে। এটা দেখো, উড ইউ মাইন্ডের পরে এখানে ওপেন এর সাথে আইএনজি কি হয়েছে? যোগ হয়েছে। এর ফলে এটা হয়ে গেছে ওপেনিং দ্য ডোর। এইভাবে করবে। এখানে কোনো তোমার সাবজেক্ট আনার প্রয়োজন নাই এবং ভার্বের সাথে কোনো অক্সিলারি ভার্ব বা তোমার অন্যান্য জিনিসগুলোর প্রয়োজন নেই। উই রিড বুকস উইথ আ ভিউ টু, এটা ভিউ টু মানে লক্ষ্য বা উদ্দেশ্য। আমরা বই পড়ি, উইথ আ ভিউ টু থাকলে এরপরে আমরা এই রুলস অনুসারে ডাইরেক্ট ভার্বের সাথে আইএনজি যোগ করি। আমরা কেন বই পড়ি বলতো? আমরা জ্ঞান অর্জনের জন্য কি করি? বই পড়ি। উই রিড বুকস উইথ আ ভিউ টু গেইনিং নলেজ, আমরা জ্ঞান অর্জন করার জন্য কি করি? বই পড়ি। আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পেরেছো। এই রুলসটার ভিতরে তোমার এই যে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, এই 3টাই বেশি আসে। আবার লক্ষ্য রাখো, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, এই 3টা দিয়েই তোমাদের বেশি আসে। এই 3টা তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখবে, তাহলে তোমরা এই রুলসটা সম্পর্কে আরো ক্লিয়ার কি করবে? ধারণা পাবে। তোমাদের এই ব্যাপারটা নিয়ে আর ঝামেলা হবে না। এরপরে দেখো আমরা রুলস 2 দেখি। এই রুলস 2 তোমাদের প্রায় কি হয়? ভুল হয়। নিয়মটা কিন্তু সহজ, তোমরা মনে রাখতে পারো না দেখে তোমাদের প্রায় ভুল হয়। যেমন যদি এটার সাথে লেস্ট থাকে, কোনো বাক্যে যদি লেস্ট থাকে এবং এরপরে যদি কি থাকে? তোমার শূন্যস্থান থাকে, তখন এটা কিভাবে করবে? লেস্ট থাকলে এরপরে শূন্যস্থান থাকলে তোমরা অনেকেই মন মতো করো, কিন্তু এটা হবে না। তখন তোমাদের সাবজেক্ট বসায় পরে শুড অথবা মাইট বসাইতে হবে। লেস্ট থাকলেই তোমরা মনে রাখবে, যদি 2টা মনে রাখতে না পারো তাহলে একটা হলে মনে রাখবা যে শুড আমার আনতে হবে। এটা খুব ভালো করে লক্ষ্য রাখবা। লেস্ট থাকলে সাবজেক্টের পরে কি আনতে হবে? শুড অথবা মাইট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে V1 ফর্ম ব্যবহৃত হবে, তারপর কি আসবে? অবজেক্ট আসবে। আসো আমরা একটা করে দেখাই।
যেমন আরেকটা ব্যাপার লক্ষ্য রাখবা যে লেস্টের পরে লেস্ট অর্থ হচ্ছে যাতে না বা যেই ভয়ে না, এটা নিজেই অনেকটা নেগেটিভের মতো কাজ করে। এরপরে আর কোনো নেগেটিভ কোনো ওয়ার্ড কি করা যাবে না, ওয়ার্ড ব্যবহার করা যাবে না, নেগেটিভ সেন্স করা যাবে না। তাহলে আই স্টাডিড হার্ড লেস্ট, হ্যাঁ আমি মনোযোগ দিয়ে লেখাপড়া করি যাতে না বা যেই ভয়ে না। আই পরে একটা কি আনবা, শুড বা মাইট আনবা। শুড নিলাম আমরা, আই শুড ফেল ইন দা এক্সাম, যাতে না আমি পরীক্ষা কি করি, ফেল করি, হ্যাঁ পরীক্ষা অকৃতকার্য হই। তাহলে আমরা রুলস গুলা আরেকবার একটু রিক্যাপ করি। দেখো, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, ইউ গেট ইউজ টু, ক্যানট হেল্প, ডিভোটেড টু, প্রিফার টু, এগুলো যখন থাকে তখন তোমার ভার্বের সাথে ডাইরেক্ট কি করবে, আইএনজি যোগ হবে। এইটার একটা এক্সাম্পল তোমরা মুখস্থ করে রাখবা যাতে তোমাদের নিয়ম করার সময় এটা মনে আসে। যেরকম উড ইউ মাইন্ড, এখানে আরেকটা বাক্য দেওয়া যায়, উড ইউ মাইন্ড টেকিং আ কাপ অফ টি, যদি কিছু মনে না করেন আপনি কি এক কাপ চা খাবেন, এটাও আমরা ব্যবহার করতে পারি। কোনো সাবজেক্ট আনা লাগবে না, কোনো ভার্বের সাথে আইএনজি বা অক্সিলারি ফর্ম গুলা নাই নেই, ডাইরেক্ট তোমরা আইএনজি কি করে দিবা, যোগ করে দিবা, ভিউ ওয়ানের সাথে আইএনজি যোগ করে ফেলবে। এরপর দ্বিতীয় রুলসটা দেখো, লেস্ট থাকলে সাবজেক্টের পরে শুড অথবা মাইট দিবা, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিবা, তারপরে কি দিবা, অবজেক্ট দিবা। এখানে সবসময় রাখবা শুড অথবা মাইট আনতে হবে, নাহলে কিন্তু বাক্যটা হবে না, তোমরা অর্থ অন্য যাই করো তোমরা এটা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এর পরের যে রুলসটা আছে এই রুলসটা দেখি। তোমরা সবসময় মনে রাখবা যে কমপ্লিটিং সেন্টেন্স এবং রাইট ফর্মস অফ ভার্ব করার জন্য এই কন্ডিশনালের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এই কন্ডিশনাল সেন্টেন্স যদি পারো তাহলে বুঝবা যে তোমাদের 50% কমপ্লিটিং সেন্টেন্স হয়ে গেছে। এই কন্ডিশনাল ব্যবহার না পারলে তোমাদের রাইট ফর্মস অফ ভার্ব, তারপরে তোমার কমপ্লিটিং সেন্টেন্স এবং আরো বাক্য গঠনের ক্ষেত্রে আরো বিভিন্ন তোমার গ্রামাটিক্যাল উইকনেস থাকবে। তাই আসো আমরা খুব সাবধানে এবং খুব মনোযোগ সহকারে কন্ডিশনাল সেন্টেন্সটা শিখি। কন্ডিশনাল সেন্টেন্সটা তোমার গ্রামাটিক্যাল আইটেম হিসাবে করতে খুবই গুরুত্বপূর্ণ। কন্ডিশনাল সেন্টেন্স, এটার বাংলা হইতেছে কি, শর্তযুক্ত বাক্য। যখন কোনো বাক্যে শর্ত বোঝায় তখন এটা হইতেছে কি, কন্ডিশনাল। এটা সাধারণত ইফ দিয়ে আসে, এখানে নেগেটিভ কন্ডিশন আনলেস আসতে পারে, ওয়েদার আসতে পারে, এগুলো আসতে পারে, কিন্তু আমরা সচরাচর বেশিরভাগ কন্ডিশনালে আমরা ইফ দিয়ে করব। শর্ত যেরকম, শর্ত কিরকম, মনে করো একটা লেবার যদি আজকে কাজ করে সারাদিন, তাহলে সে সন্ধ্যার সময় কি পাবে, মজুরি পাবে। এখন সে যদি শর্তটা পূরণ করে তাহলে তার এই শর্তটা কি হবে, পূরণ হবে। যদি সারাদিন কাজ না করলে কিন্তু সে মজুরি পাবে, ওই শর্তের কোনো ভ্যালু নাই। এটা হলো শর্ত। যেরকম যদি তুমি তাড়াতাড়ি যাও তাহলে তুমি সময় মতো স্কুলে পৌঁছতে পারবে। যদি তুমি তাড়াতাড়ি যাও, শর্তটা যদি পূরণ করো তাহলে তুমি সময় মতো কি করতে পারবে, স্কুলে পৌঁছতে পারবে। এগুলোর বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তযুক্ত বাক্য। আমরা সাধারণত ইফ যুক্ত যে কন্ডিশনাল সেন্টেন্স গুলো আছে এগুলাই করব। তাহলে দেখো, কন্ডিশনাল সেন্টেন্সের ভিতরে করার আগে আমরা আমাদের একটু গ্রামার, একটু টেন্স সম্পর্কে একটু বেসিক ধারণাটা আরেকবার আমরা দিয়ে রাখি, যাতে তোমাদের এটা ধরতে সুবিধা হয়। যেমন তোমরা তো আগেই করছো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে হয়, সাবজেক্টের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তারপরে এটার সাথে অবজেক্ট বসে। যেমন এই বাক্যটা তোমরা করতে পারো, সবচেয়ে ছোট একটা বাক্য দেখাই। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে আই ইট রাইস, সাবজেক্ট বসছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে, পরে একটা অবজেক্ট বসছে। আর পাস্ট ইনডিফিনিট করলে কিভাবে হবে, সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্মটা ব্যবহৃত হবে, তার সাথে কি আসবে, অবজেক্ট আসবে। তাহলে এটার পরিবর্তে অ্যাট রাইস, আই অ্যাট রাইস হয়ে যাবে। এটা পাস্ট টেন্স করলে কি হয়ে যাবে, আই অ্যাট রাইস। তারপরে যখন পাস্ট পারফেক্ট কিভাবে গঠিত হয়, যখনই পাস্ট পারফেক্টের কথা আসবে তখন এখানে কি আনতে হবে, হ্যাড আনতে হবে। হ্যাড আনার পরে তারপরে এটার সাথে কি আসবে, বি3 আসবে, তারপরে এটার সাথে কি আসবে, অবজেক্ট আসবে। আর ফিউচার ইনডিফিনিট কিভাবে করবা, এই চারটা জিনিস আমাদের কন্ডিশনালে বেশি লাগে, এইজন্য এই চারটা সম্পর্কে আরেকটু বেসিক ধারণা দিয়ে নিতেছি। যেমন ফিউচার ইনডিফিনিট কিভাবে করবা, সাবজেক্টের পরে শেল অথবা কি, উইল, এটা হলো ফিউচার নির্দেশক ওয়ার্ড। শেল অথবা উইল আনবে, এর সাথে তোমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম আনবা, সাথে কি আনবা, অবজেক্ট আনবা। তাহলে চলো আমরা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আরেকটু ধারণা নেই। যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কিভাবে হয়, টেন্সগুলো আগে দেখো, সাবজেক্টের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, তার সাথে অবজেক্ট বসবে। এটার एग्जांपल হচ্ছে দেখো, আই ইট রাইস। আর পাস্ট ইনডিফিনিট করলে এটা খালি এটার সাথে ইটের পাস্ট ফর্মটা হয়ে যাবে, ভি2 হয়ে যাবে। আর পাস্ট পারফেক্ট করলে কিভাবে করবে, এই যে সাবজেক্টের সাথে আই আনবা, তারপর একটা হেড আনতে হবে, হেড আইনা ভি3 করবা, ইট অ্যাট ইটেন, আই হ্যাড ইটেন রাইস। আর ফিউচার যদি করা কি বাক করে, আই সাথে কি বসবে, শ্যাল, পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট রাইস, এইভাবে করে ফেলবা। এই স্ট্রাকচারটা আগে ভালো করে দেখো, নাহলে তোমরা এই স্ট্রাকচার, টেন্সের স্ট্রাকচারটা যদি না পারো তাহলে তোমরা এই পাশে এগুলো বুঝবা না, তোমাদের সমস্যা হয়ে যাবে। আশা করি যে তোমরা টেন্সের স্ট্রাকচারটা সম্পর্কে মোটামুটি ধারণাটা ক্লিয়ার হয়েছে। চলো এখন আমরা কন্ডিশনাল সেন্টেন্স শুরু করি। দেখো,
কন্ডিশনাল সেন্টেন্সের তিনটা মেইন পোর্শন আছে, অংশ আছে। প্রথমটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে শর্তযুক্ত বাক্য প্রথম ধাপটা, এটা প্রবেবল কন্ডিশনাল বলা হয়। এটা পূরণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, যে শর্তটা পূরণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এটা হচ্ছে প্রবেবল কন্ডিশন বা ফার্স্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনে সাবজেক্টের সাথে যদি প্রেজেন্ট ইফের সাথে যদি তোমার প্রেজেন্ট ফর্ম থাকবে, আমাদের করবা হইলো কিসে, ফিউচারে করব। ইফের সাথে প্রেজেন্ট ফর্ম থাকবে, ফিউচারে করব, ফিউচার কন্ডিশন করব। ফিউচারে করব কিভাবে, যে একটুক্ষণ আগে দেখাইলাম ফিউচার ইনডিফিনিট কিভাবে করে, সাবজেক্টের সাথে শেল অথবা বলে না, ভার্বের সাথে V1 প্লাস অবজেক্ট, এই নিয়মটা এটা করতে হবে। পরে ইফের সাথে যদি পাস্ট থাকে যুক্ত থাকে তাহলে এটা করতে হবে পাস্ট কন্ডিশনাল। ইফের সাথে যদি পাস্ট থাকে তাহলে এটা করতে হবে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল কিভাবে করবা, সাবজেক্টের সাথে উড অথবা কুড আনবা, তারপরে এর সাথে কি আনবা, ভার্বের প্রেজেন্ট ফর্ম আনো V1, পর এর সাথে অবজেক্ট আসবে। এরপরে দেখো থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল পূরণ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, এটা পূরণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম বা নেই। অতীতে কোনো কাজ করলে, যেরকম যদি আমি ছোটকালে লেখাপড়া করতাম তাহলে আমি ছোটকালে বৃত্তি পাইতাম, এরকম যে সম্ভাবনা, যেটি এখন বাস্তবে পূরণ হওয়া সম্ভব না, এটা হইতেছে থার্ড কন্ডিশনাল। তো ইফের সাথে যদি পাস্ট পারফেক্ট থাকে তখন এটা হয়ে যাবে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল কিভাবে হয়, সাবজেক্ট প্লাস উড অথবা কুড, এর সাথে হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। পাস্ট কন্ডিশনাল যদি পাস্ট পারফেক্ট থাকে ইফের সাথে, তাহলে পারফেক্ট কন্ডিশনালটা কিভাবে হয়, সাবজেক্টের সাথে উড অথবা কুড, পরে হ্যাভ, যখনই হ্যাভ এস থাকবে এরপরে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এটাও একটা কিন্তু গ্রামাটিক্যাল রুলস, মনে রাখবা। যখনই হ্যাভ হ্যাজ হ্যাড এটি থাকবে, এর সাথে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল রুল হবে, তার সাথে কি বসবে, অবজেক্ট বসবে। তাহলে এই রুলস গুলো আরেকবার দেখো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের এখন না শিখলে তোমাদের সারা জীবনে এটা একটা তোমার কি থেকে যাবে, পরিতৃপ্তি আসবে না গ্রামাটিক্যাল রুলস গুলো শেখার ক্ষেত্রে। প্রথমটা ইফের সাথে প্রেজেন্ট, এটার সাথে হবে ফিউচার কন্ডিশনাল। ইফের সাথে পাস্ট কন্ডিশনাল। এর পরবর্তী প্রশ্ন আসবে যে পাস্ট কন্ডিশনাল জিনিসটা কি, আর এর স্ট্রাকচারই বা কি। পাস্ট কন্ডিশনাল তোমার এটা পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, এটা স্ট্রাকচারটা হচ্ছে এরকম, সাবজেক্ট প্লাস উড অথবা কুড, তারপরে V1 প্লাস অবজেক্ট। আর পাস্ট পারফেক্ট ইফের সাথে পাস্ট পারফেক্ট থাকলে এটা পারফেক্ট কন্ডিশনাল, সাবজেক্ট সাথে উড অথবা কুড, পরে হ্যাভ প্লাস V3 প্লাস কি, অবজেক্ট। তোমরা এই স্ট্রাকচারটা মুখস্থ করবে এবং এটার অনুসারে 5 বার করে লিখবে। এই স্ট্রাকচারটা মনে না থাকলে তোমরা বসাইতে পারবে না। আর এই স্ট্রাকচারে কোথাও আটকে গেলে এই জন্য এটা আবার প্রথমে শিখাই নিছি। যেরকম ফিউচার কন্ডিশনাল, ফিউচারটা কিভাবে করবা, তোমরা অনেকেই টেন্স ভুলে গেছো বা অনেকদিন চর্চা নাই, ফিউচারে সাবজেক্টের সাথে শেল অথবা উইল, পরে V1 প্লাস অবজেক্ট এভাবে করবা। আর পাস্ট কন্ডিশনাল স্ট্রাকচার তো দিয়ে দিছি, পারফেক্ট কন্ডিশনাল স্ট্রাকচার দিয়ে দিছি। আসলে আমরা একটা এক্সাম্পল করি। দেখো প্রথমে দেওয়া আছে ইফ ইউ লিসেন টু মি, যদি তুমি আমার কথা শুনো। তাহলে এটা দেখো ইফের পরে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। হ্যাঁ, তাহলে ভার্বের যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে ফার্স্ট কন্ডিশনালে পড়েছে, এটা আমাদের করতে হবে ফিউচার কন্ডিশনাল। যদি তুমি আমার কথা শুনো, তাহলে আমি তোমার কি করব, আমি মনে করো তুমি আমার কথা শুনো, আমি তোমার কি করব, সাহায্য করব। একই বাক্যটা একই অর্থটা সেমই রাখবো, আমরা খালি গ্রামাটিক্যালটা চেঞ্জটা আমরা করব। তাহলে দেখো পরেরটা ইফ ইউ লিসেন টু মি, দেখো ভার্বের সাথে কি আসছে, পাস্ট আসছে। এই যে ইফের সাথে যে পাস্ট আসে আমরা পাস্ট কন্ডিশনাল করব। তাহলে লাগাবো আই, পরে এই যে একটা বসাবো উড, পরে V1, এটা হবে। পরে তৃতীয়টা দেখো, এটা আসছে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। এটা দেখবা কিভাবে, যে হেড থাকবে, তার সাথে একটা ভার্বের V3 থাকবে। এটা দেখলে বুঝবা যে এটা তৃতীয় কন্ডিশনাল আসছে বা পাস্ট পারফেক্ট কন্ডিশনাল আসছে। তাহলে এটা কিভাবে, ইফ ইউ হ্যাড লিসেন টু মি, যদি তুমি আমার কথা শুনো, তাহলে এটা পারফেক্ট কন্ডিশনালটা কিভাবে করবা, প্রথমে সাবজেক্ট আনবা আই, পরে উড, পরে একটা হ্যাভ আনবা, পরে V3 করবা। হেল্পের V3 কি এটা তোমরা জানোই, হেল্প, তারপরে অবজেক্টটা বসাই দিবে। দেখো তাহলে আমরা কন্ডিশনাল পার্টটাই খুব জটিল, এই জন্য এটা আমরা আরেকবার রিক্যাপ করি। প্রথমে দেখো আমরা কিভাবে শিখাইতেছি, প্রথমে আমরা টেন্সগুলো সম্পর্কে তোমাদের একটু সাম আপ করতেছি বা রিক্যাপ করতেছি, যাতে তোমাদের পুরানো পড়াগুলো একটু মনে থাকে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্টের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, পাস্ট ইনডিফিনিট সাবজেক্টের সাথে ভার্বের পাস্ট ফর্ম বসবে, পাস্ট পারফেক্ট সাবজেক্টের সাথে হ্যাড প্লাস V3 বসবে প্লাস অবজেক্ট বসবে, আর ফিউচার ইনডিফিনিট কি বসবে, সাবজেক্ট শ্যাল উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট।
এখন আমাদের এই তিনটা কন্ডিশনালের রুলস কিন্তু মুখস্থ রাখবা। ইফ এর সাথে যদি প্রেজেন্ট হয় তাহলে এটার সাথে হবে ফিউচার কন্ডিশনাল, আর ইফ এর সাথে যদি পাস্ট হয় তাহলে এটা হবে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল কিভাবে হবে? সাবজেক্টের সাথে উড অথবা কুড, তারপরে ভি1 হবে, হ্যাঁ, তারপরে অবজেক্ট হবে। আর ইফ এর সাথে যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে এটা পারফেক্ট কন্ডিশনাল। এই তিনটা রুলস বেশ কয়েকবার অন্তত 5-10 বার করে করবে আর রুলসগুলো মনে রাখবে। আর রুলসগুলো যদি তুমি পারো তাহলে তুমি কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে অন্তত তোমাদের আর কোনো কি থাকবে না, সমস্যা থাকবে না। চলো আমরা পরের রুলসটা একটু দেখি। দেখো ওয়াইল অর্থ যখন। ওয়াইল ক্ষেত্রে ওয়াইল যদি কোনো তোমার দেওয়ার পরে যদি কোনো তোমারই থাকে শূন্যস্থান থাকে, এটা দুই ভাবে পূরণ করা যায়। ওয়াইলের সাথে ডাইরেক্ট ভার্বের সাথে আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে করা যায়, অথবা যদি তুমি সাবজেক্ট আনতে চাও তাহলে এটা করতে হবে পাস্ট কন্টিনিউয়াসে। আর পাস্ট কন্টিনিউয়াসে করলে কিভাবে করবা? সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়্যার আনবা, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করবা, তারপরে কি হবে? অবজেক্ট আসবে। তাহলে দেখো ওয়াইলের সাথে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে ভার্বের সাথে ডাইরেক্ট ভার্ব দিয়ে আইএনজি করা যায়, আর একটা কি করা যায়? সাবজেক্টের সাথে ওয়াজ ওয়্যার দিয়া। আমরা একটা এক্সাম্পলের সাথে বিষয়টা একটু কি করি, ক্লিয়ার করি। যেমন ওয়াইলের পরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে, ওয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন, যখন আমি বাগান দিয়ে কি করছিলাম, হেঁটে যাচ্ছিলাম, আই নোটিসড আ স্নেক, তখন আমি একটা কি করতে পেলাম? সাপ দেখতে পেলাম। এটা আবার এইভাবে করা যায়, যদি এখানে তুমি ওয়াইলের পরে সাবজেক্ট আনতে চাও তাহলে এখানে যদি আই আনি, while I, তাহলে এর সাথে একটা অক্সিলারি ভার্ব দিয়ে এটা তোমার পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। while I was walking in the garden, এইভাবে করলেও এটা করা যায়। এটা লক্ষ্য রাখো, while এর নিয়মটা কিন্তু দুইটা। তোমরা অধিকাংশরা প্রথম নিয়মটা জানো, দ্বিতীয় নিয়মটা জানো না। এটা তোমাদের এখন তো কাজে লাগবে, এবং এইচএসসি তো এটা নিয়মটা আসে, এটা কাজে লাগবে। তারপরে যেটা সবচেয়ে কমন নিয়ম, এটাতে কিন্তু প্রায় শূন্যস্থান আসে। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এর অর্থ হচ্ছে এখনই কি উপযুক্ত সময়। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম অথবা এটার অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময়, মানে আর দেরি করলে চলবে না। এখনই কোনো কাজ করার টাইম কি করতেছে, প্রায় পেরিয়ে যাচ্ছে, একবারে বেস্ট অপরচুনিটি বা সময়। এটা দুই ভাবে করা যায়। সাবজেক্টের সাথে ভার্বের কি করবা? পাস্ট টেন্স করে করা যায়, অথবা টু দ্বারা ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়েও করা যায়। তোমরা প্রথম রুলসটাই বেশি ফলো করবা, কারণ এই রুলসটা দিয়ে বেশি কি করে সাবজেক্টের সাথে ভার্বের পাস্ট ফর্ম। যেমন দেখো একটা एग्जांपल লিখছি, ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস। এখনই উপযুক্ত সময় আমরা আমাদের খারাপ অভ্যাসগুলো কি করি, পরিত্যাগ করি। এখন মনে করো এটা আছে তোমার এখানে, তুমি এটা দুই ভাবে করা যায়। দুই ভাবে কিভাবে করা যায় আসো আমরা একটু করে দেখি। দেখো উই চেঞ্জ আছে না, এখানে এইভাবে করা যায়, উই চেঞ্জড। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ব্যাড হ্যাবিটস, এইভাবে করা যায়। অথবা এটা সাবজেক্ট থাকলে এইভাবে করা লাগবে, হ্যাঁ। আর যদি সাবজেক্ট বাদ দিয়ে করো তাহলে ইট ইজ হাই টাইম সাথে লাগাই দিবা টু চেঞ্জ। ইট ইজ হাই টাইম টু চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস। সহজ কথা, যখন তুমি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট আনবা, তখন এটার সাথে কি করতে হবে? ভার্বের পাস্ট টেন্স করতে হবে। আর যদি তুমি সাবজেক্ট না আনো তাহলে টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম করলেও এটাও হবে। এটা হলো ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময়। রুলসগুলো যদিও খুবই ছোট এবং সংক্ষিপ্ত, কিন্তু রুলসগুলো কিন্তু খুবই কি গুরুত্বপূর্ণ। এই রুলসগুলো অবশ্যই ভালো করে চর্চা করবে। তারপরে দেখো নো সুনার হ্যাড। নো সুনার হ্যাড থাকলে তোমরা যাই লেখো না লেখো, কিন্তু জোড়া দেওয়ার জিনিসটা প্রায় কি করো, নো সুনার হ্যাড থাকলে জোড়া দেওয়ার জিনিসটা প্রায় ভুল করো। যেমন নো সুনার হ্যাড এর সাথে জোড়া দিতে হবে কি দ্বারা? দেন দ্বারা, হ্যাঁ। স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড, এটা থাকলে জোড়া দিতে হবে কি দ্বারা? হোয়েন দ্বারা, হ্যাঁ। আর অ্যাজ সুন অ্যাজ এরপরে ভার্বের পাস্ট টেন্স হবে, এখানেও ভার্বের পাস্ট টেন্স হবে। আগে জোড়া দেওয়াটা শিখো। নো সুনার হ্যাড থাকলে জোড়া দিবা কি দিয়া? দেন দ্বারা। স্কার্সলি হার্ডলি এগুলো থাকলে জোড়া দিবা হোয়েন দ্বারা। আর অ্যাজ সুন অ্যাজ এটা থাকলে এটা পাস্ট টেন্স হবে, পরে জোড়া দিবা যে সেটাও কি হবে? পাস্ট টেন্স হবে। আচ্ছা আসো আমরা एग्जांपल গুলো দেখি। দেখো নো সুনার হ্যাড দা থিফ সিন দা পুলিশ, মানে চুট্টি পুলিশকে দেখতে না দেখতেই কি করলো? চোর সাধারণত পুলিশ দেখলে কি করে? পালিয়ে যায়। তাহলে দিবা যে দা থিফ বা হি কি করে? দা থিফ দিতে পারো অথবা হি দিতে পারো, থিফ দিতে। ran away। তারপরে হার্ডলি হ্যাড উই রিচ দা স্টেশন, আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই as soon as we reach the school
এক্সাম্পল গুলো একটু পড়ার সময় লক্ষ্য রাখো। নো সুনার হ্যাড, এটার পরে সাধারণত ভার্বের কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল মানে ভিত্তি হয়, ঠিক আছে। তারপরে এটা যখন ভিত্তি হয় কমার পরে এটা হবে ভি2। নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, যেটার সাথে যে হেড আছে এগুলোর প্রথম অংশ থাকবে হলো ভার্ব থাকবে ভি3 তে, আর পরের অংশ করতে হবে ভি2 তে, আর অর্থ মিলাই দিতে হবে। যেমন হার্ডলি হ্যাড রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই হয়েন দিয়ে জোড়া লাগাইতে হবে। জোড়া যদি না হয় তাহলে কিন্তু বাক্যটা আর হবে না। এই হার্ডলি হ্যাড স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড স্কার্সলি হ্যাড, এটা থাকলে জোড়া লাগাইতে হবে হয়েন দিয়া। এরপর এটা ভার্বের ফুল টেন্স করবা, পাস্ট টেন্স করবা, when the train left, as soon as I reached the school, আমি স্কুলে পৌঁছতে না পৌঁছতে, যেহেতু as soon as এর নিয়মটা কি, as soon as এর ক্ষেত্রে দুইটাই কি থাকবে, V2, এটাও V2 থাকবে, V2 থাকবে, এটাও কি থাকবে, V2 থাকবে। as soon as I reached the school, the bell rang। তাহলে তিনটা एग्जांपल আশা করি লক্ষ্য রাখছো। বেশি মনে রাখবো, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, এগুলো থাকলে জোড়া দিতে হবে কি দ্বারা, হয়েন দ্বারা। এটা কিন্তু পরীক্ষায় আসে, তোমরা হয়েন দিয়ে জোড়া দাও না, হয়েন দিয়ে জোড়া না দিলে এটা হবে না। আর এটা ভিত্তি থাকলে এটা V2 করবা। আর নো সুনার হ্যাড প্রথমটা এটাও ভিত্তি থাকবে, পরটা V2 করবা। as soon as এর দুইটাই কি হবে, মানে ভার্বের পাস্ট টেন্স হবে। এখানে কোনো ভিত্তির কোনো কি করা নাই, ভার্বের পাস্ট পার্টিসিপল করার কোনো আবশ্যকতা অথবা কি নাই, কোনো প্রয়োজন নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আরেকটা রুলস করব, যেটা দিয়ে সো দ্যাট, সো ডট ডট দ্যাট এবং ইন অর্ডার দ্যাট, এইটা থাকলে তোমরা এটার পরে বাক্য অর্থ বজায় রাখার জন্য, অর্থ সংশ্লিষ্টতা বজায় রাখার জন্য এরপরে আমরা কি আনবা, ক্যান অথবা কুড আনতে হবে। সাবজেক্ট বসাইবা, এরপরে তোমাদের কি আনতে হবে, ক্যান অথবা কুড আসবে। আর ক্যান অথবা কুড যেহেতু মডাল অক্সিলারি, এরপরে সবসময় ভার্বের কি আসবে, প্রেজেন্ট ফর্ম আসবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমরা কখন ক্যান ব্যবহার করব আর কখন কুড ব্যবহার করব। যদি আগের বাক্যটা পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা কুড নিয়ে আসবো, আর যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমরা কি ব্যবহার করব, ক্যান ব্যবহার করব। এর আগে একটা সাবজেক্ট এনে নিতে হবে। তাহলে আসো আমরা একটা एग्जांपलের মাধ্যমে ব্যাপারটা আরেকটু কি হই, ক্লিয়ার হই। দেখো, উই ওয়ার্ক হার্ড সো দ্যাট, আমরা কঠোর পরিশ্রম করি যাতে আমরা কি করতে পারি, মনে করো অনেক টাকা আয় করতে পারি, জীবনে সফলতা লাভ করতে পারি। তাহলে দেখো আমরা এটা কিভাবে করি, উই ওয়ার্ক হার্ড, এটা বাক্যটা আছে কি টেন্সে, প্রেজেন্ট টেন্সে আছে। এজন্য উই ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মোর, অথবা উই ক্যান আর্ন মোর মানি। তাহলে বাক্যটা যেহেতু এটা তোমার প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আবার সো দ্যাট আছে, এই সো দ্যাট যেহেতু আছে, এইজন্য আমরা এটা পূরণ করার জন্য এর পিছনে আমরা কি আনতে হবে, ক্যান অথবা কুডের থেকে একটা কি নিতে হবে। যেহেতু তোমার বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে আমরা এখানে কি আনবো, ক্যান আনবো। তারপরে হি ওয়াজ সো উইক দ্যাট, যেহেতু বাক্য দেখো যে ওয়াজ দেখে বুঝে ফেলবো, ওয়াজের দেখে বুঝে ফেলবো যে বাক্যটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। যেহেতু পাস্ট টেন্সে আছে, তাহলে ক্যান আর কুড থেকে আমরা কোনটা নিব, কুড তো নিতে হবে। তাহলে সো দ্যাট পর সাবজেক্টটা বসাইবা, এই সাবজেক্ট প্রথম সাবজেক্ট অনুসারে বসাইবা। সো দ্যাট হি, ক্যান এর জন্য না এনে এখানে কি নিবা, কুড। হ্যাঁ, সে এতই দুর্বল, নেগেটিভ সেন্সে ব্যবহৃত হবে, সে এতই দুর্বল যে সে কি করতে পারে না, আসতে পারে না। হি কুড নট ওয়াক। আশা করি যে তোমরা ব্যাপারটা কি করতে পারছো, বুঝতে পেরেছো। এরপরে যে আমরা রুলসটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে বিফোর এবং আফটার। বিফোর অর্থ হচ্ছে আগে বা পূর্বে, আর আফটার অর্থ হচ্ছে পরে। এখন এই রুলসটা কিন্তু খুবই সহজ। যখন তোমার থাকবে, বিফোর থাকবে, বিফোরের আগে তোমার থাকবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, আর বিফোরের পরে থাকবে ভার্বের পাস্ট ফর্ম, মানে V3 V2, এটা হবে বিফোরের সময়। আর আফটারের সময় নরমাল নিয়মে হবে, আফটারের সময় প্রথমে V2 থাকবে, পরে কি থাকবে, V3 থাকবে। সবসময় মনে রাখবো, আফটারের সময় এটা আমাদের সিরিয়াল ভাবে হবে, V2 এর পরে V3 আসবে, আর বিফোরের সময় উল্টো হবে, প্রথমে V3 থাকবে, পরে কি আসবে, V3 V2 আসবে। যেহেতু আমরা একটা एग्जांपलের মাধ্যমে ক্লিয়ার হই। তাহলে দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, মানে রোগী মারা গেল, বিফোর মানে পূর্বে, দ্য ডক্টর কেম। এই দেখো, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, এই যে V3 আসছে এবং সাথে হ্যাড আসছে, হ্যাড প্লাস V3, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। আর পরেরটা হইছে V2, শুধু কেম আসছে। আর পরেরটা দেখো, আফটার যেহেতু আছে, আফটার থাকলে প্রথমটা শুধু খালি V2 থাকবে, যে হেড আসে নাই আর V3 আসে নাই। আর কিন্তু পরের অংশ, আপনার পরের অংশ হয়েছে হেডের সাথে কি আসছে,
V3 আসছে। এইটা তোমাদের মুখস্থ রাখা বা মনে রাখার ব্যাপার। যখন বিফোর থাকবে তখন বিফোরের সাথে পাস্ট পারফেক্ট আগে হবে, হ্যাড প্লাস কি হবে, V3 হবে, এবং পরেরটা হবে কি, V2 হবে। আর আর যখন তোমার আফটার থাকবে তখন প্রথমটাই কি হবে, ভার্বের পাস্ট টেন্স হবে, পরেরটা হবে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আশা করি যে তোমরা এই ব্যাপারটা সম্পর্কে ক্লিয়ার হইছো। এই ব্যাপারে তোমাদের আর কোনো কি নাই, সমস্যা নেই।